অনিতা মাসি আমার ছোট্টবেলার টিচার। আমি ক্লাস 8 অবধি ওনার কাছে আর্টস গ্রুপ মানে বাংলা, ইতিহাস, ভূগোল এগুলো পড়তে যেতাম। উনি তেমনভাবে ঠিক কোনো স্কুলের সাথে যুক্ত ছিলেন না, কিন্তু ভীষণ সুন্দর করে বিষয়ের গভীরে ঢুকিয়ে বুঝিয়ে দিতেন সবটা। আমার সাথেও সম্পর্কটা কখন যেন শিক্ষিকা ছাত্রীর গণ্ডি ছাড়িয়ে অনেকটা বেশি কাছের হয়ে গিয়েছিল। সেই টানটা আজও একই আছে। তাই প্রতি বছর বিজয়া দশমী, পয়লা বৈশাখ, পয়লা জানুয়ারির মতো বিশেষ দিনগুলোতে যাই আমি অনিতা মাসির কাছে, প্রণাম করে আসি, অনেক গল্প করি। তবে ইদানিং মানুষটা কেমন যেন বদলে গেছে। সব সময় অদ্ভুত একটা বিষণ্ণতা ঘিরে রাখে তাকে। আসলে মাসির স্বামী চলে গেছেন বছর 5 আগে। ছেলে মেয়ে বৌমা সকলেই ব্যস্ত নিজের জগতে। তাই মাসিকে কেউই সময় দিতে পারে না তেমনভাবে বোধহয়। হয়তো সেই কারণেই একাকিত্বে ভোগে মানুষটা। এই বছরেও পয়লা বৈশাখে সকালে গেছিলাম মাসির বাড়ি। গিয়ে চমকে গেলাম। মাসির ছেলে জানালো যে অনিতা মাসি নাকি আর ওই বাড়িতে থাকে না, চলে গেছে মানুষটা এক বৃদ্ধাশ্রমে রিসেন্টলি। ভীষণ খারাপ লাগলো শুনে। বুঝতে পারলাম এরাই নিশ্চয়ই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে মাসিকে। বিরক্ত মুখে মাসির বৃদ্ধাশ্রমের ঠিকানাটা নিয়ে বাড়ি চলে এলাম। গত সপ্তাহে গেছিলাম অনিতা মাসির নতুন ঠিকানায়, মানে ওই বৃদ্ধাশ্রমে। গিয়েই একেবারে হতবাক। ভেবেছিলাম মাসিকে খুব আপসেট দেখব, কিন্তু মোটেই তা দেখলাম না। দেখি মাসি বেশ হাসি খুশি। বরঞ্চ বলা যায় অনেক দিন পর মাসিকে এত ঝকঝকে দেখছি। ভাবলাম হয়তো জোর করে মেকি খুশি দেখানোর চেষ্টা করছে মানুষটা। অনিতা মাসির পাশে বসে হাত ধরে বললাম, ওরা পাঠিয়ে দিল তোমায় এখানে, আর তুমি মেনে নিলে সেটা? কেন মাসি, ওই বাড়িটা তো তোমার স্বামীর করা। মাসি সুন্দর করে হাসলো, তারপর আস্তে আস্তে বলল, কে বলল ওরা আমায় এখানে পাঠিয়েছে? আমি তো নিজের সিদ্ধান্তেই এখানে এসেছি। এখনো ওদের দোষ ঢেকে যাবে তুমি? এখনো ওদের দোষ ঢেকে যাবে তুমি? এখনো ওদের দোষ ঢেকে যাবে তুমি? না রে, দোষ ঢাকছি না, একদম সত্যি বলছি। ওই বাড়িতে তো আমি পড়ে থাকতাম একটা বাতিল করা ফার্নিচারের মতো। সারাদিনের সঙ্গী ছিল শুধু ওই টিভি আর একরাশ অপেক্ষা। আমি প্রতিদিন ভাবতাম হয়তো আজ ওরা অফিস থেকে ফিরে একটু আমার কাছে 2 মিনিট বসবে। রোজ ভাবতাম হয়তো আজ একটু আমার সাথে ভালো করে কথা বলবে। ছুটির দিনগুলোতে ভাবতাম হয়তো কোনো একটা উইকেন্ডে ওরা আমায় নিয়ে একটু বেড়াতে যাবে। আমার কাছেও আবদার করে বলবে, মা একটু রান্না করে খাওয়াও আগের মতো। কিন্তু আমার অপেক্ষায় শুধু অপেক্ষাই থেকে যেত দু একটা কেজো কথার বাইরে ওরা আমার সাথে কেউ কথা বলতো না। কোনো দিন বেড়াতে যাবার সময় ভুলেও ভাবতো না যে বাড়িতে আর একটা মানুষও আছে। এমনকি আমি ভালোবেসে যে রান্নাগুলো ওদের জন্য করতাম সেগুলো ভালো লাগলো কি না কোনো দিনও জানাতো না। বাড়ির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমার মতটুকুও নেবার দরকার মনে হতো না ওদের। আসলে ওদের কাছে আমি বড্ড বেশি অবহেলার পাত্রী হয়ে গেছিলাম রে। ওরা ধরেই নিয়েছিল ওদেরকে ছাড়া আমার তো আর কোনো গতি নেই। তাই আমায় আর আলাদা করে একটুও গুরুত্ব দেবার দরকার বোধ করেনি। কিন্তু এই আমি যেদিন প্রথম বললাম ওদের যে ওই বাড়িতে থাকতে আমার আর ভালো লাগছে না, সেদিন ওরা চমকে গেছিল। ওরা সব সময় আমায় বাতিলের দলে ফেলে এসেছে, কিন্তু আমিও যে ওদের কখনো বাতিল করতে পারি সেটা ওরা ভাবতেই পারেনি। ওরা চায়নি আমি এখানে আসি। নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে আটকাতে চেয়েছিল। আসলে লোকজন ওদের দুষবে মাকে ওল্ড এজ হোমে পাঠিয়েছে এই বলে, তাই ভেবে বোধহয় ভয় পেয়েছিল। কিন্তু আমি শুনিনি কোনো কথা, জোর করে চলে এসেছি। আর তারপর থেকেই কেমন যেন অস্থির হয়ে গেছে ওরা। প্রায়ই ফোন করতে থাকে, ফিরে যেতে বলে। কিন্তু আমি জানিয়ে দিয়েছি স্পষ্ট,
যে ওদের সাথে থাকতে আমার আর ভালো লাগে না। এখানে আমি অনেক ভালো আছি, তবুও বারবার ফোন করে ওরা। বেশিরভাগ সময়ই আমি ধরি না আজকাল। তখন ওরা আরও ফোন করতে থাকে। চলেও এসেছিল এখানে দুবার। আসলে যে মানুষটাকে ওরা অবহেলা করত, সেও যে অবহেলা ফিরিয়ে দিতে পারে, এটা বোধহয় মেনে নিতে পারছে না ওরা। একটু থামলো মাসি, তারপর ফের বলল, জানিস, জীবনের নানা সময়ে নানা মানুষের থেকে নানা অবহেলা পেয়েছি। কখনো শ্বশুর শাশুড়ি, কখনো স্বামী, তো কখনো অন্য কেউ। সব সময়ই মুখ বুজে মেনে নিয়েছি সেটা। কিচ্ছু করতে পারিনি, কষ্ট পেয়েছি নিজের মনেই। কিন্তু জীবনে প্রথমবার অবহেলার জবাবে আমিও অবহেলা ফিরিয়ে দিতে পেরেছি। আর কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে কেন আরও আগে এই বিদ্যাটা শিখতে পারলাম না। হয়তো তাহলে জীবনটা অনেকটা অন্যরকম হতো। ভালোবাসার বদলে যেমন ভালোবাসা দিতে হয়, তেমনি অবহেলা বা তাচ্ছিল্য কেউ দিলে তাকে সেটাই ফিরিয়ে দিতে হয়, অন্য কিছু নয়। তুমি তাহলে সত্যিই ভালো আছো তো মাসি? হ্যাঁ রে, নিজের বাড়িতে বাতিল আসবাব হয়ে পড়ে থাকার চেয়ে এমন জায়গায় 5 জন সমবয়সী মানুষের